প্রথম বিশ্বযুদ্ধ কোনো নীতি, মহান আদর্শ বা বিশ্ব শান্তির জন্য লড়া কোনো যুদ্ধ ছিল না। এটি ছিল মূলত উগ্র জাতীয়তাবাদ, ভৌগোলিক লোভ এবং ভূ রাজনৈতিক আধিপত্য বিস্তারের মতো সাম্রাজ্যবাদী শাসক গোষ্ঠীর এক চরম আত্মঘাতী লড়াই। এই যুদ্ধে আন্তর্জাতিক চুক্তি, নৈতিকতা এবং বন্ধুত্বের প্রতিশ্রুতি সবকিছুই চুরমার হয়ে গিয়েছিল কেবল রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের কাছে। প্রথম বিশ্বযুদ্ধের পুরো ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে স্থায়ী বন্ধু বলে কিছু নেই, কেবল স্থায়ী স্বার্থই সত্য। এই বাস্তবতাকে রূপ দিতে তৎকালীন রাজনৈতিক শক্তিগুলো চরম সুযোগ সন্ধানী ও দ্বিমুখী নীতি গ্রহণ করেছিল। বিশ্বাসভঙ্গ ও ভূ রাজনৈতিক প্রতারণার লিপ্ত তৎকালীন সরকারসমূহ প্রথম বিশ্বযুদ্ধের ঘটনা 1914 সালের যুদ্ধ শুরু হওয়ার সময় ইতালি ছিল জার্মানি ও অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে ত্রিপক্ষীয় জোটের আইনি অংশীদার। কিন্তু যুদ্ধ শুরু হতেই তারা অলিখিতভাবে নিরপেক্ষতার নাটক করে এবং 1915 সালে গোপন লন্ডন চুক্তির মাধ্যমে মিত্রপক্ষের সাথে হাত মিলিয়ে নিজের পুরনো মিত্রদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করে। কেন করেছিল? তৎকালীন ইতালীয় শাসক গোষ্ঠীর প্রধান লক্ষ্য ছিল অস্ট্রিয়া হাঙ্গেরির অধীনস্থ ইতালীয় ভাষাভাষী অঞ্চলগুলো দখল করা এবং আফ্রিকা ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে সাম্রাজ্য বিস্তার করা। রাজনৈতিকভাবে লক্ষ্য করলে দেখা যায়, এটি ছিল আন্তর্জাতিক চুক্তির স্পষ্ট লঙ্ঘন এবং সামরিক জোটের পিঠে ছুরি মারার এক চরম ঐতিহাসিক উদাহরণ। কোনো নীতি বা আদর্শ নয়, কেবল ভূখণ্ডের লোভ আর অর্থেরই প্রলোভন ছিল তাদের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তারা মিত্রদের সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, তবে নিয়তির চরম বিদ্রূপ এটাই যে যুদ্ধ শেষে বিজয়ী মিত্রপক্ষের কাছে তারা প্রতারিত হয় এবং বিজয়ী হয়েও তাদের সন্তুষ্ট থাকতে হয় এক পঙ্গু জয় নিয়ে। আরবদের সাথে ঐতিহাসিক বিশ্বাসঘাতকতা। ব্রিটেন ও ফ্রান্স। ঘটনাটা ছিল অটোমান সাম্রাজ্য ভিতর থেকে দুর্বল করতে। এই অটোমান সাম্রাজ্যকে ভিতর থেকে দুর্বল করতে ব্রিটিশ প্রতিনিধি হেনরি ম্যাকমোহন আরব নেতা শরীফ হুসাইনের সাথে লিখিত যোগাযোগ করেন। প্রতিশ্রুতি দেওয়া হয়, আরবরা যদি অটোমানদের বিরুদ্ধে বিদ্রোহ করে তবে যুদ্ধ শেষে তাদের একটি স্বাধীন ও একক ঐক্যবদ্ধ আরব রাষ্ট্র দেওয়া হবে। কিন্তু গোপনে ব্রিটেন ও ফ্রান্স সম্পূর্ণ ভিন্ন পরিকল্পনা করেছিল। কেন করেছিল? মধ্যপ্রাচ্যের বিশাল তেল সম্পদ, সুয়েজ খাল, এই সুয়েজ খালের উপর ভৌগোলিক নিয়ন্ত্রণ এবং অটোমান সাম্রাজ্য ভেঙে নিজেদের উপনিবেশ তৈরি করা। আমরা যদি রাজনৈতিকভাবে বিষয়গুলো পর্যালোচনা করি তাহলে দেখা যায়
এটি ইতিহাসে বন্ধু সেজে প্রতারণা করার সবচেয়ে কলঙ্কজনক উদাহরণগুলোর একটি। একদিকে তারা আরবদের দিয়ে রক্তক্ষরণ করালো, অন্যদিকে 1916 সালে গোপনে সাইক্স পিকো চুক্তি স্বাক্ষর করে পুরো মধ্যপ্রাচ্যকে নিজেদের মধ্যে কেকের মতো কেটে ভাগ করে নিল। এর উপর 1917 সালে বালফোর ঘোষণা দিয়ে ফিলিস্তিনের বুকে কৃত্রিম সংকট তৈরি করে আরবদের পিঠে দ্বিতীয়বার ছুরি মারা হয়। 1917 সালের বালফোর ঘোষণা হলো ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি বা রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ব্রিটিশ সরকারের দেওয়া একটি ঐতিহাসিক আনুষ্ঠানিক স্বীকৃতি ও প্রতিশ্রুতি। কার ঘোষণা? তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বালফোর। তিনি এই ঘোষণাটি করেছিলেন। মূল উদ্দেশ্যই ছিল প্রথম বিশ্বযুদ্ধের সময় ফিলিস্তিনি ইহুদিদের জন্য একটি স্থায়ী আবাসস্থল তৈরিতে ব্রিটেনের পূর্ণ সমর্থনের আশ্বাস দেওয়া। প্রথম বিশ্বযুদ্ধে প্রধানত তিনটি স্বার্থের কারণে ব্রিটেন ইহুদিদের এই প্রতিশ্রুতি দিয়েছিল। তৎকালীন আমেরিকা ও রাশিয়ার প্রভাবশালী ও ধনাঢ্য ইহুদিদের থেকে অর্থনৈতিক ও রাজনৈতিক সমর্থন আদায় করে যুদ্ধের পাল্লা নিজেদের দিকে ভারী করা। তার পরবর্তীতে বিশ্বযুদ্ধে অটোমান বা স্পানীয় সাম্রাজ্যের পতন ঘটার পর ফিলিস্তিনে নিজেদের অনুগত একটি শক্তি গড়ে তোলা, যাতে ব্রিটিশদের বাণিজ্যের প্রাণকেন্দ্র সুয়েজ খাল নিরাপদ থাকে। জায়নবাদী নেতা ও খ্যাতিমান রসায়নবিদ চার্লস ওয়াইজম্যান যুদ্ধের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বিস্ফোরক তৈরি করে বিশেষ কৌশলে বিস্ফোরকটা ছিল অ্যাসিটন তৈরি উদ্ভাবন করে ব্রিটিশদের বিশাল সাহায্য করেছিলেন, যা এই চুক্তির পেছনে বড় ধরনের ভূমিকা রাখে। যুদ্ধে জয়ের সুযোগ, অর্থনৈতিক সাহায্য এবং মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য ধরে রাখাই ছিল ব্রিটেনের এই প্রতিশ্রুতির মূল কারণ। এই ঘোষণায় পরবর্তীতে আধুনিক ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের প্রধান অনুঘটক হিসাবে কাজ করেছিল। ব্রিটিশ ও ফরাসি উপনিবেশিক শাসকদের এই চরম অবিশ্বস্ততা ও কুটিল কূটনৈতিক খেসারত আজও মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষকে রক্ত দিয়ে দিতে হচ্ছে। 1915 সালের গোপন লন্ডন চুক্তিতে ইতালিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে তারা যদি জার্মানি ও অস্ট্রিয়ার বিরুদ্ধে মিত্রপক্ষে যোগ দেয়, তবে যুদ্ধের শেষে ডালমাটিয়া, ফিউম বন্দর এবং আফ্রিকার প্রচুর উপনিবেশ দেওয়া হবে। কিন্তু 1919 সালের প্যারিস শান্তি সম্মেলনে বিজয়ী শক্তি হিসাবে ব্রিটেন ও ফ্রান্স তাদের দেওয়া প্রতিশ্রুতি বেমালুম অস্বীকার করে। বিজয়ী শক্তি হিসাবে সব সম্পদ ও অর্থনৈতিক সুবিধা নিজেদের দখলে রাখা এবং ইতালিকে একটি শক্তিশালী
ভূমধ্যসাগরীয় প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে উঠতে না দেওয়া, এই কারণেই মূলত তারা করেছিল। এখানে ব্রিটেন ও ফ্রান্স নিজেদের মিত্র ইতালির সাথে ব্যবহার করে ছুঁড়ে ফেলার নীতি প্রয়োগ করে। চুক্তি অনুযায়ী ইতালিকে তাদের প্রাপ্য অংশ না দিয়ে এক ঘরে করে দেওয়া হয়। বিজয়ী শক্তির এই চরম আত্মকেন্দ্রিকতা ও বিশ্বাসঘাতকতার ফলে ইতালিদের মনে চরম জাতীয় অপমান ও ক্ষোভের জন্ম হয়, যাকে কাজে লাগিয়ে বেনিতো মুসোলিনি ইতালিতে ফ্যাসিবাদের জন্ম দেয়। 1914 থেকে 1917 সাল পর্যন্ত পূর্ব রণাঙ্গনে কোটি কোটি রুশ সৈন্য মিত্রপক্ষের হয়ে যুদ্ধ করে, ব্রিটেন ও ফ্রান্সের হয়ে যুদ্ধ করে মূলত। কিন্তু 1917 সালে বলশেভিক বিপ্লবের পর লেনিনের নেতৃত্বাধীন নতুন সরকার মিত্রদের না জানিয়ে বা কোনো সমঝোতা না করে একতরফাভাবে জার্মানির সাথে ব্রেস্ট লিটভস্ক চুক্তি করে যুদ্ধক্ষেত্র থেকে সরে দাঁড়ায়। বলশেভিকদের প্রধান রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল দেশে শান্তি, রুটি ও জমি ফিরিয়ে আনা এবং নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখা। এই কারণেই তারা করেছিল। যদিও যুদ্ধ থেকে বের হওয়ার পিছনে রাশিয়ার আভ্যন্তরীণ রাজনৈতিক ও অর্থনৈতিক ধস প্রধান কারণ ছিল, কিন্তু কূটনৈতিক দৃষ্টিকোণ থেকে এটি ছিল মিত্রপক্ষের সাথে চুক্তিভঙ্গ। রাশিয়ার আকস্মিক সরে দাঁড়ানোর কারণে জার্মানি পূর্ব রণাঙ্গন থেকে সব সৈন্য সরিয়ে পশ্চিম রণাঙ্গনে ব্রিটেন ও ফ্রান্সের উপর ঝাঁপিয়ে পড়ার সুযোগ পায়, যা মিত্রদের অস্তিত্বকে মারাত্মক হুমকিতে ফেলে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস আন্তর্জাতিক কূটনীতির এক অন্ধকার দিক। এই যুদ্ধ প্রমাণ করেছে যে ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদী শক্তিগুলোর কাছে আন্তর্জাতিক চুক্তি বা প্রতিশ্রুতি কেবল রাজনৈতিক সুবিধা অর্জনের সাময়িক হাতিয়ার ছাড়া আর কিছুই নয়। ইতালির সুযোগ সন্ধানী পক্ষ পরিবর্তন কিংবা ব্রিটেন ও ফ্রান্সের কুখ্যাত সাইকস-পিকো চুক্তি এবং ভার্সাই চুক্তির চরম একতরফা শর্তাবলী, এই প্রতিটি প্রতারণা ও চুক্তি ভঙ্গ বিশ্বকে শান্তি দেওয়ার বদলে পরবর্তী 20 বছরের মধ্যে আরও বড় বিধ্বংসী দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধের সার্বিক মূল্যায়ন এবং কূটনৈতিক চুক্তিভঙ্গের ইতিহাস সম্পর্কে আজ এ পর্যন্ত।